খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ সোমবার 23 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। গায়ে আগুন নিয়ে 600 মিটার হাঁটলেন যুবক, সাহায্যের বদলে ভিডিওয়ে ব্যস্ত পথচারীরা। অমিত শাহের পদত্যাগ করা উচিত, আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের। আবাসের টাকা ঢুকতেই বাড়ি গিয়ে কাটমানি দাবি টিএমসি বুথ সভাপতির, চাপের মুখে কি সাফাই। আগুনের লেলিহান শিখা কেড়েছে সর্বস্ব, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হাহাকার নিউ আলিপুরের ঝুপড়িবাসীর। ক্যানিংয়ে কাশ্মীরের জঙ্গি ফিরহাদকে কাজ করায় দাঁড় করালেন সুকান্ত। একই ঘরে দুই পুরুষ এক মহিলা, মন্দারমনির হোটেলে উপপ্রধানের স্বামীর মৃত্যু তদন্তে উঠে এলো আলাদাই তত্ত্ব। শালিমার স্টেশনে যাত্রীর ব্যাগ খুলতেই মিলল লক্ষ লক্ষ টাকা, জিআরপির হাতে আটক হাওড়ার যুবক। ফের জেহাদির হদিশ বাংলায়, ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই হুগলিতে হারতে হয়েছে লকেটকে, সরাসরি বলে দিলেন মিঠুন। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছি বিস্তারিত খবরে। গায়ে আগুন, তীব্র যন্ত্রণা সহ্য করে রাস্তায় হেঁটে চলেছেন, সাহায্যের জন্য আর্তনাদ করছেন, কিন্তু কেউ এগিয়ে আসেননি, বরং আশেপাশে দাঁড়িয়ে অনেকে ভিডিও করতে ব্যস্ত রইলেন। এমনই অভিযোগ উঠল জয়পুরে মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে। শুক্রবার জয়পুরে একটি পেট্রোল পাম্পের বাইরে একটি ট্যাঙ্কারে ধাক্কা মারে একটি ট্রাক, সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়, আগুন ধরে যায় একের পর এক গাড়িতে। এই দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে বছর 32-এর মোটর মেকানিক রাধেশ্যাম চৌধুরীর। ওই দিন ভোর 5:50 রাধেশ্যামের ভাই আখেরাম একটি ফোন পান, তাকে হীরাপুর বাস টার্মিনালে আসতে বলা হয়। রাধেশ্যাম সমস্যায় পড়েছেন জানিয়ে ফোন করা হয়েছিল। ফোন পেয়েই দুই প্রতিবেশীকে নিয়ে সেখানে পৌঁছন আখেরাম। গিয়ে দেখেন তার ভাই রাস্তার ধারে পড়ে রয়েছেন। আখেরাম বলেন, স্থানীয় বাসিন্দারা আমাকে জানান যে আমার দাদা দুর্ঘটনাস্থল থেকে প্রায় 600 মিটার হেঁটে এসেছেন, সাহায্যের জন্য চিৎকার করছিলেন, কিন্তু কেউ সাহায্য করেননি, বরং ভিডিও করছিলেন। শুক্রবার সকালে মোটর বাইকে বাড়ি থেকে বেরিয়েছিলেন রাধেশ্যাম। দুর্ঘটনায় তার বাইক পুড়ে গিয়েছে। জখম অবস্থায় গাড়িতে করে সোয়াইমান সিং হাসপাতালে রাধেশ্যামকে নিয়ে যান তার ভাই। আখেরাম বলেন, হাসপাতালে যাওয়ার পথে দাদার জ্ঞান ছিল। তিনি আমার দুর্ঘটনার কথা বর্ণনা করেন। বিস্ফোরণের পরই বাইক ছেড়ে দাদা পালানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের গ্রাস থেকে রক্ষা পাননি। সেই অবস্থাতেই দৌড়েছিলেন, কিন্তু কেউ সাহায্য না করার পর এক ব্যক্তিকে আমার ফোন নম্বর দিয়ে ফোন করতে বলেছিলেন। রাধেশ্যামের শরীরের 85% পুড়ে গিয়েছিল। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। শুক্রবারের দুর্ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ট্রাকটিতে রাসায়নিক দ্রব্য ভর্তি ছিল আর ট্যাঙ্কারে ছিল তেল। বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুদ থাকায় সংঘর্ষের সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। তার তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। কয়েক কিলোমিটার দূর থেকেও কালো ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছিল। দুর্ঘটনায় 14 জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজস্থান সরকার। আমাদের আজকের লক্ষ্য 700টি লাইক। দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্টে জানান। শুধুমাত্র দুর্গাপুর সংবাদ চ্যানেলই আপনাদের সঠিক এবং নির্ভুল খবর পৌঁছে দিচ্ছে। বর্তমান বাজারে অনেক নতুন চ্যানেল ভুলভাল খবর আপলোড করছে, কিন্তু আমরা সব সময় সততা এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে আপনাদের কাছে নির্ভরযোগ্য খবর পৌঁছে দিচ্ছি। আমাদের পাশে থাকুন নিয়মিত সঠিক খবরের জন্য। 3 বার ক্ষমতায় আসার পর বিজেপি দম্ভে মত্ত হয়ে উঠেছে। দলের নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন, একের পর এক নেতাদের অপমান করছেন। অমিত শাহ সাংসদে সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে অপমান করেছেন তার এক্ষুনি পদত্যাগ করা উচিত। রবিবার মাহেশ জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠানে এসে এই মন্তব্যই করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। এদিন কল্যাণ বলেন, শুধু অমিত শাহ নন, বিজেপি নেতারা পণ্ডিত নেহেরু থেকে শুরু করে একের পর এক দেশের বরেণ্য নেতাদের অপমান করেছেন। দুর্ভাগ্যজনক, যেভাবে রাজ্যে বিজেপি নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছেন তার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। অনুপ্রবেশ প্রসঙ্গে কল্যাণ বলেন, এর জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী। তার প্রশ্ন, কারা রয়েছে সীমান্তে পাহারার দায়িত্বে?
তিনি আরও বলেন, সারা পৃথিবী জুড়ে যেভাবে হানাহানি বিদ্বেষ মাথা যারা দিচ্ছে তাতে মানব সমাজ আজ বিপন্ন। তারই জন্য রবিবার 635 বছরের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল বিশ্ব শান্তি যজ্ঞ। রবিবার এই অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল নামে। সকালে মঙ্গল আরতির পর প্রভু জগন্নাথ দেব সোনার মুকুট পরে ভক্তদের দর্শন দেন। মাহেশ মন্দিরে হয় বিশেষ পূজা পাঠ এবং যজ্ঞ। বিভিন্ন স্থান থেকে সাধু সন্তরা এসেছিলেন যজ্ঞস্থলে। বিশ্ববাসীর শান্তির উদ্দেশ্যে যজ্ঞে আহুতি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, পুরপ্রধান গিরিধারী সাহা, সন্তোষ কুমার সিং, তিয়াশা মুখার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সভাপতি সোমেন অধিকারী জানান, প্রভু জগন্নাথ মন্দিরে এদিন বিশ্ব শান্তির যজ্ঞের আয়োজন করা হয়। বিশ্ব শান্তির কল্যাণে যজ্ঞে আহুতি দেওয়া হয়। প্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা, পৃথিবী থেকে সমস্ত রকম বিদ্বেষ, হিংসা, দুঃখ দূর করে প্রত্যেক পরিবারে যাতে শান্তি বিরাজ করে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে, সেই আশীর্বাদ প্রভু করেন। ট্রাস্টি বোর্ডের সভাপতি অসীম পণ্ডিত জানান, এই বিশ্ব শান্তি যজ্ঞ উপলক্ষে কয়েক হাজার মানুষের মধ্যে জগন্নাথ দেবের ভোগ বিতরণ করা হয়েছে। আবাসের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই গ্রামবাসীর বাড়ি গিয়ে কাটমানি দাবি তৃণমূলের মহিলা বুথ সভাপতির। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। তা নিয়ে শোরগোল বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। চাপের মুখে পড়ে অভিযুক্ত বুথ সভাপতি দাবি করলেন, তিনি সদ্য দায়িত্ব পেয়েছেন, তাই জানতেনই না এভাবে টাকা চাওয়া যায় না। সম্প্রতি আবাস যোজনার টাকা ছেড়েছে রাজ্য। টাকা পেয়েছেন মুর্শিদাবাদের কাশিমনগর পঞ্চায়েতের গাজীপুরের 49 নম্বর বুথের বাসিন্দা চেনু বিবিও। অভিযোগ, তারপরই ওই বৃদ্ধার বাড়িতে হাজির হন বুথ সভাপতি নীলিমা দাস। 20,000 টাকা দাবি করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাল্টা চেনু দেবী জানান, অনেকেই এসে টাকা চাইছেন, এভাবে বাড়ি কি করে তৈরি হবে? একথা শুনে কার্যত রেগে যান নীলিমা। প্রধানের নাম ব্যবহার করে বলেন, আমি ছাড়া কেউ টাকা চাইলে টাকা দেবেন না। চেনু দেবীর অভিযোগ, দাবি পূরণ না করলে টাকা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ঘটনাচক্রে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নীলিমা দেবীর ভিডিও। তা নিয়ে স্বাভাবিকভাবে শোরগোল পড়ে যায় এলাকায়। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ভিডিও শেয়ারও করেন, নিশানা করেন তৃণমূলকে। এরপরই চাপের মুখে গোটা ঘটনায় মুখ খুলেছেন অভিযুক্ত তৃণমূল নেত্রী। বলেন, আমি তো নতুন, আমি জানতাম না কি থেকে কি হয়, আমাদের তো খাটাখাট্টি করতে হয়, তাই দাবি করেছিলাম, আমার ভুল হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে সুতের তৃণমূল কংগ্রেসের বিধায়ক ইমানি বিশ্বাস জানান, সুতে 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কোনো মহিলা বুথ সভাপতি নেই। তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই তাদের নাম ব্যবহার করা হয়েছে। বিরোধীরা মিথ্যা প্রচার করছে। আগুনে পুড়েছে সর্বস্ব, চারিদিকে ধ্বংসস্তূপ। ছাইয়ের গাদায় হাতড়াচ্ছেন 2 মহিলা, যদি কিছু পাওয়া যায়। চারিদিকে পোড়া গন্ধ, বাতাস ভারী হয়েছে কান্নার শব্দে। সবকিছু হারিয়ে হাহাকার বাসিন্দাদের। ঘরের সঙ্গে পুড়ে ছাই হয়েছে স্বপ্ন। ভিটে মাটি হারিয়ে শীতে রাত কেটেছে বাইরে। 2 চোখের পাতা এক করতে পারেননি তারা। তপসিয়ার পর নেওয়ালিপুরের বস্তিতে আগুন লাগে শনিবার সন্ধ্যায়। মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় বাড়িগুলি। উদ্ধার কার্যে নামে দমকল ও সেনাবাহিনী। প্রায় 2 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই ঠিকই, কিন্তু ঘরের সঙ্গে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাসিন্দাদের অনেকের স্বপ্ন। আগুন লাগার পর এক কাপড়েই বেরিয়ে গিয়েছিলেন সবাই। জমানো টাকা, আধার কার্ড, ভোটার কার্ড, দরকারি কাগজপত্র থেকে মজুত করে রাখা চাল, ডাল, খাবার গিলে নিয়েছে আগুনের শিখা। বস্তিতে ঝুপড়ি ছিল অন্তঃসত্ত্বা মোহিনী দাসের। চলতি মাসেই পৃথিবীর আলো দেখতে পারে তাঁর সন্তান। আগুন লাগার পর কোনো মতে পালিয়ে বেঁচেছেন তিনি। মোহিনীর কথায়, আগুন সবকিছু কেড়ে নিয়েছে। আগামী 25 তারিখের মধ্যে চিকিৎসক ভর্তি হওয়ার কথা বলেছেন, কিন্তু সবকিছু পুড়ে গেল। কি করে হাসপাতালে ভর্তি হব সে চিন্তাই করছি। আরও এক বাসিন্দা বলেন, অন্যের বাড়িতে কিছু কাজ করে কিছু টাকা জমিয়েছিলাম, ঘরের সঙ্গে সেই টাকাও গেল। জামা কাপড়ও কিছু বার করতে পারিনি, সব শেষ হয়ে গেল। আগুন লাগার পর ঘটনাস্থলে যান অরূপ বিশ্বাস, মেয়র ফিরাদ হাকিম ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। একটি স্কুলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের থাকার ব্যবস্থা করা হয়। শহরের বিভিন্ন ঝুপড়িতে পরপর আগুন লাগা নিয়ে অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করেন খোদ মেয়র।
ক্যানিংয়ে কাশ্মীরের জঙ্গি আর তাতেই উত্তপ্ত বঙ্গের রাজনীতি। নাম না করেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এদিন ফিরহাদের সংখ্যাগরিষ্ঠ মন্তব্যকে হাতিয়ার করে তোপ দাগলেন তিনি। সুকান্ত বলেন, যে রাজ্যে একজন মন্ত্রী বলেন আর কিছুদিন অপেক্ষা করলেই ওরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, উর্দু ভাষা শিখতে হবে, সেই রাজ্য থেকে তো জঙ্গি ধরা পড়বেই। শুধু তাই নয়, জঙ্গি হানার ঘটনায় কাজ করায় টেনে আনেন পুলিশ প্রশাসনকেও। বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ জঙ্গি ধরতে পারে না, শুধু ফোন দিয়ে আটতে পারে। উল্লেখ্য, রবিবার বেলা গড়াতেই জাভেদ মুন্সি নামে এক সন্দেহভাজন কাশ্মীরে জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে ক্যানিং থেকে গ্রেফতার করা হয় তাকে। পাক মদতপুষ্ট সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য তিনি। এদিন এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে পাকড়াও করে পুলিশ। আটক করা হয় সেই আত্মীয়কেও। তবে কোন উদ্দেশ্যে জাভেদের বঙ্গে আসা, সেই নিয়ে এখনো ধন্দে পুলিশ। এই প্রসঙ্গে বাংলাদেশের দিকেই দায় ঠেলে দেয় অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারতের ক্ষতি করতেই বাংলাদেশের জেল পালানো আসামিদের ছেড়ে দিয়েছে ইউনূস সরকার। পুলিশ প্রশাসনকে যৌথভাবে এগোতে হবে। অন্যদিকে মুখ খোলেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীও। তিনি বলেন, যতক্ষণ রাজ্যে পুলিশ প্রশাসন ও বিশেষ করে সাধারণ মানুষ সচেতন না হবে, ততক্ষণ এগুলো বাড়বে। ওদের সংগঠনটা একদম সাধারণ নয়, এদের সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগাযোগ রয়েছে। বাংলা ছাড়াও কর্ণাটক, মহারাষ্ট্র এরা জাল ফেলেছে। তবে পুলিশ প্রশাসন এখনও এদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিচ্ছে না, যা এদের উপরন্তু মদত যোগাবে। সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু পর্যটকের, আর তা ঘিরেই ক্রমশ জল ঘোলা হচ্ছে। প্রেমে অশান্তি নাকি ব্যবসায়িক অশান্তি সম্পর্কে টানাপোড়েন একাধিক বিষয় উঠে আসছে। আমডাঙ্গার উপপ্রধান সুমাইয়া পারভিনের স্বামী আবুল নাসার নামে বছর 34-এর এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মন্দারমণি থেকে, আর তা ঘিরেই রহস্য। ইতিমধ্যে পুলিশের পক্ষে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে যুবকের মা তারুণা দেবী মন্দারমণি থানায় একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মন্দারমণি পুলিশ। শনিবার দেহটি সংরক্ষণ করা ছিল। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত হবে রবিবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজে। ঘটনায় মৃতের ভাইপো এক বান্ধবীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসা করে তথ্য অনুসন্ধান করার চেষ্টায় তদন্তকারীরা। এক রুমের মধ্যে 3 জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ত্রিকোণ প্রেমের কোনো সম্পর্ক ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। আবার ব্যবসায়িক বিষয়টিও খোঁজ করে সুতো বাঁধার চেষ্টা করছে পুলিশ। যদিও মৃতের পরিবারের দাবি, ধৃত বান্ধবী আসল রহস্যময়ী। পরিবার জানে এই বান্ধবীর সঙ্গে মৃতের ব্যবসায়িক যোগাযোগ ছিল, কিন্তু কোন ব্যবসা তা স্পষ্ট নয়। ওই তরুণী জেরায় স্বীকার করেছেন বছর 2 ধরে ঘনিষ্ঠতা ছিল তার। উত্তর 24 পরগনার নৈহাটি লাগোয়া কল্যাণী এক্সপ্রেসওয়ের বিভিন্ন হোটেলে তৃণমূল নেতার সঙ্গে তার যাতায়াত ছিল। ঘটনার রাতে তিনি বাথরুম থেকে বেরিয়ে আবুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তবে পরিবারের অভিযোগ, ওই মহিলাকে টোপ হিসাবে ব্যবহার করা হয়েছে। তাদের মন্দারমণিতে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। হাওড়ায় শালিমার রেল স্টেশন থেকে প্রচুর নগদ অর্থসহ যাত্রীকে আটক করল জিআরপি। জানা গিয়েছে, ওই ব্যক্তি পাটনা শালিমার দুরন্ত এক্সপ্রেসের যাত্রী ছিলেন। শনিবার সকালে ট্রেন থেকে শালিমার স্টেশনে নামেন তিনি। তারপর তাকে আটক করা হয়েছে। রেল সূত্রে খবর, অভিযুক্তের নাম বিনয় কুমার। হাওড়ার পিকে ব্যানার্জি রোডের বাসিন্দা ওই যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে 17,94,000 টাকা। কিন্তু এত পরিমাণ নগদ অর্থ তিনি কোথা থেকে পেয়েছেন তার সদুত্তর দিতে পারেননি তিনি। তারপরেই তাকে আটক করা হয়। বিনয়ের কাছে দুরন্ত এক্সপ্রেস ট্রেনের একটি টিকিট মিলেছে। অভিযুক্তকে আটক করার প্রসঙ্গে জিআরপি জানিয়েছে, সকালে ট্রেন থেকে নামার পর 3 নম্বর প্ল্যাটফর্মে ইতস্ততভাবে ঘোরাফেরা করছিলেন একজন যুবক। তখন তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার ব্যাগে কি রয়েছে দেখাতে বলায় যুবক কথা বলতে চায়নি। এরপর যুবকের নাম ধাম জানতে যাওয়া হয়। তার সঙ্গে থাকা ব্যাগটি খুলতেই দেখা যায় প্রচুর পরিমাণে টাকা রয়েছে তাতে, কিন্তু টাকার উৎস এবং সেই সম্পর্কিত কোনো কাগজপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেনি। তদন্তের স্বার্থে ওই টাকা বাজেয়াপ্ত করা হয় এবং যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ফের বাংলায় জেহাদির হদিশ। মুর্শিদাবাদের হরিহর পাড়ার পর এবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে গ্রেফতার ভিন রাজ্যের সন্দেহভাজন জঙ্গি। জম্মু কাশ্মীর ও রাজ্য পুলিশের এসটিএফ যৌথ অভিযান চালিয়ে শ্রীনগরের বাসিন্দাকে গ্রেফতার করে। ধৃতের নাম জাভেদ মুন্সি, আদপে শ্রীনগরের বাসিন্দা। সে তেহরিক উল মুজাহিদিনের সদস্য বলে খবর। জাভেদ ক্যানিং হাসপাতালের মোড়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার রাতে জম্মু কাশ্মীর পুলিশ, রাজ্য পুলিশের এসটিএফ এবং ক্যানিং থানার পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে জাভেদকে গ্রেফতার করে।
সূত্রের খবর, নাশকতামূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার সন্দেহে এই গ্রেপ্তারি। কোন সূত্রে তার হদিশ মিলেছে তা এখনো অজানা। জাভেদ বাংলায় বসে কোনো নাশকতার ছক কষছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কাশ্মীর থেকে কোনো নাশকতামূলক কার্যকলাপ করে বাংলায় আত্মগোপন করেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি অসম পুলিশ অভিযান চালিয়ে মুর্শিদাবাদ থেকে 2 জঙ্গিকে গ্রেফতার করে, যারা ইসলামিক স্টেট জেহাদি গোষ্ঠীর মতাদর্শে বিশ্বাসী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। বাংলায় বসেই বাংলায় জেহাদের ছক কষছিল তারা। বারবার ভিন রাজ্যের পুলিশ যেভাবে বাংলায় অভিযান চালিয়ে একের পর এক জেহাদিকে গ্রেফতার করছে, তাতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বঙ্গ বিজেপিতে ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই হুগলিতে হারতে হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। দলের মধ্যে এ ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব অত্যন্ত দুঃখজনক মন্তব্য মিঠুনের। শনিবার বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে পান্ডুয়ায় এসেছিলেন মিঠুন, যোগ দিয়েছিলেন একটি বৈঠকে। সেখানেই প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন গোষ্ঠী কোন্দল নিয়ে। একই সঙ্গে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়াতেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, কিছু কিছু বিধানসভায় লকেট ভোট পায়নি, অল্প ভোটে হারতে হয়েছে। এর কারণ অবশ্যই গোষ্ঠীদ্বন্দ্ব। কয়েকজনের মধ্যেই সমস্যার জন্যই এই অবস্থা। এটা খুবই দুঃখজনক ঘটনা। মিঠুনের এই মন্তব্য নিয়ে এখন তুমুল শোরগোল শুরু হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির অন্তরে। খোঁচা দিতে শুরু করেছে তৃণমূলও। প্রসঙ্গত, কেন্দ্রীয় বিজেপির বেঁধে দেওয়া সদস্য সংগ্রহের টার্গেট পূরণে ভালোই বেগ পেতে হচ্ছে বঙ্গ বিজেপির নেতাদের। এখনো ওঠেনি পাস মার্কস, যা নিয়ে দলের অন্তরেই চাপানউতর চলছে। যদিও দেখার 31শে ডিসেম্বর ডেডলাইন পর্যন্ত জল কোন দিকে যায়। এদিন এ নিয়ে মুখ খুলতে দেখা যায় হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। লকেট বলেন, আস্তে আস্তে এগোচ্ছে প্রক্রিয়াটা, একটু ধীরে আছে যদিও, সবাইকে উৎসাহিত করা হচ্ছে, কিন্তু সবাইকে তো এগিয়ে আসতে হবে। তবে তার নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে বিশেষ উচ্চবাচ্য করতে দেখা যায়নি তাকে। শুধু বলেন, ওটা দলের ভিতরের কথা। যদিও এলাকার বিজেপি নেতারা বলছেন, আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, হয়তো কেউ কাজ কম বেশি করেছে, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।